হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 6 থেকে আর বেশ কিছু 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেন আনসার দেখে নেব। এটা তোমাদের বড় প্রশ্নের শেষ ক্লাস। আজকে অঙ্কুরোদ্গম বা বাকি যে জায়গাটা আছে সেখান থেকে মানে পুরো একদম টেক্সট বুকের শেষ পর্যন্ত, এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত সমস্ত বড় প্রশ্ন 2 মার্কসের 3 মার্কসের যে কোশ্চেনগুলো আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম, এর আগে অনেক কোশ্চেন আলোচনা করা হয়েছে, সবগুলো নোটস তোমাদের দেওয়া হয়েছে, সেগুলোর আজকে লাস্ট ক্লাস। এরপর আর একটা ক্লাস হবে, সেখানে তোমাদের 1 মার্কসের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো, এটা স্টুডেন্টের খাতা, আমি এখান থেকে তোমাদের ডিকটেট করে দিচ্ছি এবং বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। যারা পেড গ্রুপে আছো, লেখা দেখতে বা বুঝতে অসুবিধা হলে আমি এখানে বলে দিচ্ছি, তোমরা সেই জায়গাগুলো শুনে শুনে যে জায়গাগুলো প্রবলেম হবে সেগুলো ঠিক করে নিও। দেখো, অঙ্কুরোদ্গম কাকে বলে, এটি কত প্রকার ও কী কী? অনুকূল শর্তর উপস্থিতিতে, যেমন দেখো জল, বাতাস, মানে পরিমিত পরিমাণে জল লাগে, বাতাস লাগে, অক্সিজেন লাগে, কেমন, উষ্ণতা ও আলো, এই শর্তের উপস্থিতিতে যখন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে ভ্রূণ থেকে কি হবে, ভ্রূণের দুটো অংশ, নিচের দিকের অংশ সেটা হচ্ছে ভ্রূণমূল এবং উপরের দিকের অংশ সেটা হচ্ছে ভ্রূণমুকুল, সেটা সৃষ্টি হওয়া যেটা হয় সেই ঘটনাকে বলবো আমরা অঙ্কুরোদ্গম। তাহলে অঙ্কুরোদ্গম কি, মানে বীজ থেকে নতুন চারাগাছ তৈরি হওয়া, বীজ থেকে বা ভ্রূণ থেকে প্রাথমিক অবস্থা মানে ভ্রূণের দুটো অংশ নিচের দিকে হচ্ছে ভ্রূণমূল এবং উপর দিকে হচ্ছে ভ্রূণমুকুল, সেটা সৃষ্টি হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। এবং অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে বিশেষ শর্ত লাগে, সেই শর্তগুলো হচ্ছে পরিমিত পরিমাণে জল লাগে, বাতাস, উষ্ণতা, আলো, এগুলো কিন্তু প্রয়োজন হয়। এরপর দেখো, অঙ্কুরোদ্গম কিন্তু কত প্রকার, কী কী? 3 প্রকারের অঙ্কুরোদ্গম হয়: মৃৎভেদী অঙ্কুরোদ্গম, মৃৎবর্তী অঙ্কুরোদ্গম এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম। মৃৎভেদী অঙ্কুরোদ্গম কি, মানে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, মৃৎ মানে মাটি, ভেদী মানে হচ্ছে ভেদ করে উপরে উঠে আসে। তাহলে অঙ্কুরোদ্গমের সময় যদি দেখা যায়, দেখো এটা লেখা আছে যে, কেমন, যে অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে, তাহলে কী হবে, বীজপত্রটা তাকে যেটা ঢেকে রাখে, বীজপত্রের যে আবরণ দিয়ে ঢাকা থাকে সেটা হচ্ছে বীজত্বক, সেই বীজত্বকটাকে ফাটিয়ে উপরে উঠে আসে, সেটাকে আমরা বলবো, সেই ধরনের অঙ্কুরোদ্গমকে বলবো মৃৎভেদী অঙ্কুরোদ্গম। কাদা দেখা যায় কুমড়ো, তেঁতুল, রেড়ি, তুলোবীজ, এগুলো মৃৎভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়, এরকমভাবে লিখবে, কেমন, ইত্যাদির মৃৎভেদী অঙ্কুরোদ্গম এখানে লিখবে, দেখা যায়। নেক্সট দেখো, মৃৎবর্তী মানে হচ্ছে মাটির মধ্যেই থেকে যায়, মৃৎবর্তী মানে মাটির মধ্যেই আটকে থাকে যেগুলো। তাহলে এখানে যে অঙ্কুরোদ্গমের সময় বীজ ত্বকে আবদ্ধ বীজপত্র কখনোই মাটি ছেড়ে উপরে উঠে আসে না, মাটিতেই থেকে যায়, তাকে বলা হয় মৃৎবর্তী অঙ্কুরোদ্গম। তাহলে বীজপত্র বীজ ত্বকের মধ্যেই থেকে যাবে এবং মাটির মধ্যে থাকবে, সেটা কিন্তু কখনো উপরে উঠে আসবে না। যেমন মটর, ছোলা, আম, এগুলোর ক্ষেত্রে বীজপত্রগুলো নিচের দিকেই থেকে যায়। এছাড়া ধান, ভুট্টা, এগুলো হবে এক্সাম্পল। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? জরায়ুজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে দেখো, যে অঙ্কুরোদ্গমে গাছের মধ্যে থাকা অবস্থাতেই ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। অন্যান্য ক্ষেত্রে কি হয়, মাটিতে পড়তে হয়, মাটিতে পড়বে, তারপরে জল, উষ্ণতা, অক্সিজেন সব লাগবে এবং তারপরে মাটিতে থাকা অবস্থাতেই অঙ্কুরোদ্গম হয়। এবং যেগুলো উপরে উঠে আসে সেগুলো হচ্ছে মৃৎভেদী এবং যেটা বীজপত্র নিচেই থাকে সেটা হচ্ছে মৃৎবর্তী, কিন্তু মাটি দরকার হয়। কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে মাটি দরকার হয় না বা বীজটা মাটিতে পড়ার দরকার হয় না, গাছে থাকা অবস্থাতেই কিন্তু অঙ্কুরোদ্গমটা ঘটে যায়। এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। আসলে এই সমস্ত গাছগুলো দেখো, গরান, গেওয়া, এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে অঙ্কুরোদ্গম, এই ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়, তার কারণ সেই জায়গার মাটি হচ্ছে খুব লবণাক্ত এবং কর্দমাক্ত। বাতাস বলছি, মাটি যেহেতু কর্দমাক্ত, কাদা কাদা এবং লবণাক্ত, সেখানে অক্সিজেন খুব কম, তাহলে বীজ যদি মাটিতে পড়ে অনুকূল পরিবেশ পাবে না, অঙ্কুরোদ্গম কিন্তু ঘটবে না। তার জন্য তাদের মধ্যে এরকম দেখা যায় যে গাছের মধ্যে অঙ্কুরোদ্গমটা ঘটে যায়। এরপর যখন ফলটা পড়ে, মানে বীজটা মাটিতে আসে, তারপরে অঙ্কুরোদ্গম যেহেতু হয়ে গেছে আগে থেকে, তাহলে গাছের মানে অস্তিত্ব টিকিয়ে রাখতে বা বেঁচে থাকতে অসুবিধা হয় না। কিন্তু মাটিতে পড়ার পর যদি অঙ্কুরোদ্গম হতো, তাহলে সেখানে অঙ্কুরোদ্গম ঠিকমতো হতোই না, যেহেতু ওখানকার মাটিটা অনেকটা লবণাক্ত এবং কাদা কাদা, সেখানে কিন্তু অক্সিজেনের অভাবে অঙ্কুরোদ্গমটা ঘটতো না। এই কারণেই কিন্তু তাদের এই গাছের মধ্যে থাকা অবস্থাতে অঙ্কুরোদ্গম ঘটে। নেক্সট দেখো, মৃৎভেদী এবং মৃৎবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য। প্রকৃতি, এটা বীজপত্র মাটির মধ্যে থাকে, এটা উপরে উঠে আসে। বীজপত্রাবকাণ্ড মানে নিচের অংশটা, বীজপত্রের নিচের অংশ অপেক্ষা দেখো বীজপত্রাদিকাণ্ড মানে বীজপত্রের উপরের দিকে অংশটা বেশি বৃদ্ধি পায়। তাহলে বীজপত্রের নিচের অংশের তুলনায় উপরের দিকের অংশটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর এখানে দেখো বীজপত্রাধিকাণ্ড অপেক্ষা মানে উপরের দিকের অংশ, বীজপত্রের উপরের দিকের অংশের তুলনায় নিচের দিকের অংশটা কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, মানে উল্টো।
আর এখানে বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে না, আর এখানে বীজপত্র থেকে বীজত্বক কিন্তু খসে পড়ে। বৃদ্ধির হার এখানে ভ্রূণমূল ভ্রূণমুকুল দুটোই সমান, কিন্তু এখানে দেখো ভ্রূণমুকুলের তুলনায় ভ্রূণমূল মানে নিচের দিকের বৃদ্ধিটা বেশি। এখানে দেখো ছোলা, ধান, গম ইত্যাদি, আর এখানে তেঁতুল, কুমড়ো ইত্যাদি। এরপর নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। দেখো সামুদ্রিক মাছ পুকুরে বাঁচতে পারে না কেন? তার কারণ দেখো সামুদ্রিক মাছের দেহ তরলের চেয়ে পুকুরের জলের ঘনত্ব কম। সামুদ্রিক মাছ মানে লবণাক্ত জলের মাছ, তার ভেতরকে যেটা জলীয় অংশ তার গাঢ়ত্ব বেশি, আর পুকুরের জলের গাঢ়ত্ব কম। তাহলে সামুদ্রিক মাছের দেহ তরলের তুলনায় পুকুরের জলের গাঢ়ত্ব বা ঘনত্ব কম। অর্থাৎ পুকুরের জল মাছের দেহ তরলের তুলনায় হাইপোটনিক মানে লঘু সারক দ্রবণ। ফলে কী হবে, অন্ত অবিশ্রবণ পড়ছিলাম যে কম থেকে বেশিতে যায় সব সময়, এবং যেহেতু কী হবে পুকুরের জলের গাঢ়ত্ব কম, তার জন্য পুকুরের জলগুলো কী হবে, পুকুরের জলগুলো সমুদ্রের মধ্যে কিন্তু প্রবেশ করবে। ওকে, এক মিনিট। পুকুরের জলগুলো এখানে দেখো সামুদ্রিক মাছের দেহে জল প্রবেশ করবে, যেহেতু পুকুরের জলের গাঢ়ত্ব কম, তাহলে পুকুরের জলটা সামুদ্রিক মাছের মানে মাছের ভেতরে প্রবেশ করবে। যেহেতু পুকুরের জলের গাঢ়ত্ব কম আর সামুদ্রিক মাছ মানে লবণাক্ত জলের মাছ তাদের গাঢ়ত্ব বেশি, তাহলে জলটা মাছের শরীরের ভেতরে প্রবেশ করবে এবং মাছটা ফুলে উঠবে এবং অবশেষে মাছটা কিন্তু মারা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের দেহে নুন কী কী কাজ করে? পেশি সংকোচন, পেশি প্রসারণেও কিন্তু সাহায্য করে। এছাড়া দেহে জলের দ্রুত শোষণে সাহায্য করে। ওকে, নেক্সট কোশ্চেন, এটা দেখো একটা কোশ্চেন। ওকে, সানস্ট্রোক কি, এ সময় কি কি করা উচিত? কোশ্চেন নাম্বার দিয়ে দিবে, আগে যতটা কোশ্চেন নাম্বার আমরা দিয়েছিলাম তারপর থেকে পরপর কোশ্চেন নাম্বারগুলো তোমরা দেবে। ওকে, পেড গ্রুপে যারা আছো তারা কিন্তু কোশ্চেন নাম্বারগুলো দিয়ে নেবে। ওকে, নেক্সট এখানে বলছে সানস্ট্রোক প্রচণ্ড রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এবং অনেকক্ষণ জল না খেয়ে থাকলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এটাকে বলা হয় সানস্ট্রোক। এবং এই সময় কি কি করা উচিত? সানস্ট্রোকের কারণটাকে দেখো, এখানে অনেকক্ষণ জল খেয়ে না থাকলে বা প্রচণ্ড গরমে থাকলে বা খুব ঘামলে দেহ থেকে জল আর নুন বেরিয়ে যায়, এর কারণেই কিন্তু সানস্ট্রোকটা হয়। এই অবস্থায় কি করতে হবে? ওই ব্যক্তিটাকে বা মানুষটাকে শুইয়ে দিতে হবে, জামা কাপড় আলগা করে দিতে হবে, তারপর তাকে ঠান্ডা জল খাওয়াতে হবে ও ঠান্ডা জলে গা ধুয়ে দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে অঙ্কুরোদ্গমের শর্ত বা অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কি কি উপাদান প্রয়োজন আর অঙ্কুরোদ্গমে এদের ভূমিকা লেখো। দেখো, বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো জল, বাতাস বা অক্সিজেন, উষ্ণতা, এই তিনটে কিন্তু উপাদান লাগে। এবার ভূমিকাগুলো দেখবো আমরা। জলের ভূমিকা দেখো, এখানে যে বীজের অঙ্কুরোদ্গমে জল একটা অপরিহার্য উপাদান, কারণ শুকনো অবস্থায় বীজ অঙ্কুরিত হতে পারে না, ফলে বীজত্বককে নরম করে তোলে বলে তাকে ভেদ করে ভ্রূণ সহজে বেরিয়ে আসতে পারে। আর অক্সিজেনের ভূমিকা দেখো, এখানে অক্সিজেন ভ্রূণের শ্বাসকার্যে সাহায্য করে, শিশু উদ্ভিদের বিপাকীয় কাজ চালানোর জন্য অক্সিজেন দরকার হয়। তাহলে এখানে ভ্রূণের শ্বাসকার্যের জন্য অক্সিজেন দরকার এবং বিপাকীয় কাজ শিশু অবস্থায় সেগুলো চালানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয়। এরপরে উষ্ণতার ভূমিকা, সাধারণত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা সেন্টিগ্রেড উষ্ণতায় অঙ্কুরোদ্গম ভালো হয়, তবে বিভিন্ন বীজের ক্ষেত্রে উষ্ণতার মান আলাদা হয়, কারো বেশি উষ্ণতা দরকার হয়, কারো কম উষ্ণতা দরকার হয়। ওকে, তাহলে এটা হচ্ছে উষ্ণতার ভূমিকা, কিন্তু জেনারেলি কী হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি এই উষ্ণতাতেই সাধারণত অঙ্কুরোদ্গমটা ভালো হয়। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, বীজের অঙ্কুরোদ্গমে ব্যাপন এবং অভিস্রবণের ভূমিকা। প্রথম দেখো, অঙ্কুরোদ্গমে ব্যাপনের ভূমিকা। বীজের অঙ্কুরোদ্গমের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে বায়ুর অক্সিজেন। বায়ুর অক্সিজেন কিন্তু অঙ্কুরোদ্গমের জন্য লাগবেই। অক্সিজেন কি হয়, ব্যাপন পদ্ধতিতে পরিবেশ থেকে বীজের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ বীজের সময় অঙ্কুরোদ্গমের সময়, এখানে অঙ্কুরোদ্গমের সময় যে অক্সিজেন লাগে এবং শ্বসনে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তা ব্যাপনের সাহায্যে কিন্তু ঘটে। ওকে, এরপরে অভিস্রবণের ভূমিকা দেখো, অঙ্কুরোদ্গমে অভিস্রবণও কিন্তু সাহায্য করে। এখানে পরিবেশ থেকে জল অভিস্রবণ পদ্ধতিতে বীজের মধ্যে প্রবেশ করে, আবার কোষান্তর অভিস্রবণের মাধ্যমে শোষিত জল বীজের পুরো অংশে ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো, আমি টেক্সট বুক থেকে একটা কোশ্চেন দিয়েছি, এগুলোই লিখবে তোমরা, যে পুকুর বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে, আর সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে।
প্রথমে আসি পুকুর বা নদীর মাছ। পুকুর বা নদীর মাছ মানে হচ্ছে মিষ্টি জলের মাছ। তারা কি করে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? তাহলে প্রথমটা হচ্ছে মিষ্টি জলের মাছ এগুলো, ওকে। তারা কি করবে? লঘুমূত্র। লঘুমূত্র মানে মূত্রের উপাদানের থেকে জল বেশি হবে, তাই না? লঘু আর গাঢ় মানে কি? ধরো 1 গ্লাস জল, দুটো আলাদা আলাদা দুটো গ্লাস নিয়েছে। প্রথম গ্লাসে জল আছে, দ্বিতীয় গ্লাসে জল আছে। প্রথম গ্লাসে 1 চামচ চিনি আছে, দ্বিতীয় গ্লাসে 5 চামচ চিনি আছে। তাহলে যেখানে চিনি কম সেটা হচ্ছে লঘু, আর যেটাতে চিনি বেশি সেটা হচ্ছে গাঢ়। তাহলে লঘু মানে চিনি কম কিন্তু জলটা বেশি আছে, তাই না? তাহলে এখানে লঘুমূত্র মানে হচ্ছে মূত্রের অন্যান্য উপাদানের থেকে জলটা বেশি, তাহলে লঘুমূত্র বের করবে, ফলে অতিরিক্ত জল কিন্তু বেরিয়ে যাবে, যেহেতু তাদের জল দরকার হয় না, এবং ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। আর সমুদ্রের মাছ মানে সেটা তার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, লবণাক্ত জলের মাছ। সমুদ্র জল কেমন হয়? নোনতা জল বা লবণাক্ত জল। তাহলে তারা কিন্তু শরীর থেকে জল বার করে দিলে আরও চুপসে যাবে। এমনিতেই সমুদ্রের মাছগুলো সব চিপসে থাকে, তাই না? অত কিন্তু মোটা রুই কাতলার মতো মোটা মাছ হয় না, সেটা কিন্তু একদম পাতলা শরীরের হয়, কেমন, এবং অনেকটা ফ্ল্যাট হয়। তাহলে কী হবে? এখানে ঘনমূত্র মানে বেশি মূত্র যদি হয়, লঘুমূত্র হয়, তাহলে অনেক জল বেরিয়ে যাবে, তাহলে বাঁচতে পারবে না। তাহলে তার জন্য মূত্রে তাদের গাঢ় হবে, ঘনমূত্র ত্যাগ করবে, ফলে কম পরিমাণে জল শরীর থেকে বেরোবে। আর ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন এরা ত্যাগ করবে। এখানে শোষণ করছে পুকুরের জলের, তার কারণ তাদের শরীরে আয়ন কম। আর সমুদ্রের মাছগুলো তাদের শরীরে প্রচুর আয়ন, সমুদ্রের প্রচুর লবণ থাকে, আয়নও প্রচুর পরিমাণে থাকে, তার জন্য তাদের অত দরকার হয় না, তাদের এক্সেস হয়ে যায়। তারা তখন কী করে? ওই আয়নগুলো বাইরে ত্যাগ করে। এরপর দেখো ছবির মধ্যে দুটো ছবি খুব ভালো করে করবে। এক হচ্ছে এই যে মূলের ছবি, যেমন আমি রায়মার্টিন থেকে দিয়েছি এই জায়গাটা, কিছু কিছু রায়মার্টিন থেকে দিই, কিছু পারল প্রকাশনী থাকে, কিছু আমার ছায়া প্রকাশনী থাকে, ওকে। বিভিন্ন বই থেকে আমি দিয়েই থাকি, বিভিন্ন সময় বিভিন্ন রকম বই থেকে দেওয়া হয়, রায়মার্টিন থেকে হোক, ছায়া হোক, কেমন, প্রান্তিক হোক বা পারল হোক, বিভিন্ন বই থেকে আমি সবসময় দিই। তাহলে মূলের ছবিটা তোমরা করবে এখানে, আর পাতার ছবি, পাতা প্রত্যেকটা অংশ ছবি তোমরা এখানে করবে। আর একটা ছবি তোমরা দেখে যেতে পারো ফলের, এটা খুব সোজা অংশ, ফলের 3টে অংশ, ওকে। বীজ ভেতরে থাকে, তারপরে ফল ত্বকের 3টে অংশ, সেটা হচ্ছে ভেতরেরটা অন্তর্ত্বক, মাঝেরটা মধ্যত্বক, আর বাইরেরটা যেটা খোসা আমরা ফেলে দিই সেটা হচ্ছে বহিঃত্বক। আর এখানে আদর্শ ফুলের বা সম্পূর্ণ ফুলের বা সমাঙ্গ ফুলের ছবি অঙ্কন করে দেখাও এবং বিভিন্ন অংশ দেখাও। তখন একটা ছবি ফুল, জবা ফুলের অঙ্কন করলে ফুলের লম্বচ্ছেদ অঙ্কন করবে। এখানে গর্ভকেশর আচ্ছা, গর্ভদণ্ডকে বেষ্টন করে পুংকেশর চক্র, এই যে পুংদণ্ড, পুংকেশর, আর আর এখানে মুন্ড দিয়ে দিয়েছে, কিন্তু একসঙ্গে থাকে তার জন্য দিয়েছে এই জায়গাটা। যাই হোক, প্রথম ছবি এক কাজ করবে, তোমরা কাজ করো, এই ছবিটা অঙ্কন করবে, আর আলাদা করে পুংকেশর এই ছবিটা অঙ্কন করবে। পুংকেশর 2টো অংশ, পুংদণ্ড, পরাগধানী, ওকে। আর গর্ভকেশর আলাদা করে এই ছবিটা অঙ্কন করবে, 3টে অংশ, ডিম্বাশয়, নিচে স্ফীত অংশটা, দণ্ডটা হচ্ছে গর্ভদণ্ড, মাথাটা হচ্ছে গর্ভমুণ্ড, ওকে। তাহলে একটা ছবি, এই ছবি এবং এই ছবি, এই 3টে মাস্ট তোমরা অঙ্কন করবে। তাহলে আজকে দেখো একদম যত তোমাদের 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেন আনসার ছিল সব কমপ্লিট হয়ে গেল। আর একটা ক্লাসে সমস্ত 1 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা দেখে নেব, তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এবং নতুন তোমাদের যে চ্যাপ্টার পড়ে রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে পারবো। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পুরনো ক্লাসগুলো বারবার বলি, পুরনো ক্লাসগুলো দেখে নিও, সেখানে সমস্ত নোটস তোমাদের দেওয়া হয়েছে। পুরনো নোটসগুলো বা পুরনো ক্লাসগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, মোর অপশানে গিয়ে নিচের দিকে দেখো, প্লেলিস্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, পরপর অনেক প্লেলিস্ট পাবে, খুঁজতে খুঁজতে দেখবে ক্লাস 7-এর পরিবেশের তোমরা প্লেলিস্ট পাবে 2025-এর। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলো তোমরা দেখে নিও, ওকে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।